আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। অনেকদিন পরে আবার আমাদের দেখা হচ্ছে। মাঝখানে আমাদের ঈদ গেল, এছাড়াও আমাদের করোনা পরিস্থিতি অনেকটাই খারাপ। তারপরেও ইনশাল্লাহ আশা করছি আমরা সবাই যে যেখানেই থাকি সুস্থ থাকার জন্য চেষ্টা করব, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি যে টপিকসটা, সেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে কন্ট্রাসেপটিভস। কেন ইম্পর্টেন্ট? প্রত্যেকটা জিনিসেরই একটি কারণ থাকে ইম্পর্টেন্সের, তাই না? কন্ট্রাসেপটিভস অ্যাজ এ হোল ইম্পর্টেন্ট কেন সেটা পরে বলছি। তোমাদের জন্য বিশেষ করে যে অবশ্যই তোমাদের যে এমবিবিএস পরীক্ষায় এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, বা তোমাদের পরবর্তী প্র্যাকটিক্যাল লাইফেও এটা অনেক ইম্পর্টেন্ট। অস্পির একটা কোশ্চেন তো থাকেই, যে কোনো একটা কন্ট্রাসেপটিভস দিয়ে সাধারণত একটা অস্পির কোশ্চেন স্টেশন দেওয়া হয়। এছাড়াও রিটেন কোশ্চেনে তোমরা এটা পাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। তাহলে কন্ট্রাসেপটিভস কি জিনিস? কন্ট্রাসেপটিভস, it includes all measures, temporary or permanent, designed to prevent pregnancy due to coital act। ঠিক আছে, তাহলে একটা কন্ট্রাসেপটিভসের উদ্দেশ্য কি? আমাদের মেইন উদ্দেশ্য টোটাল পপুলেশনটাকে ডিক্রিজ করা। এখন বাংলাদেশে পপুলেশন মোটামুটি 17 crore অ্যাপ্রক্সিমেটলি। সো এটা একটা ওভারক্রাউডেড কান্ট্রি, এবং যে কোনো ওভারক্রাউডেডই একটি আমাদের জন্য একটি বিশাল সমস্যা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা, যাই হোক ওগুলো নিয়ে আজকে আমি আলাপ করব না। তাহলে একটা হচ্ছে আমরাকে টোটাল পপুলেশন ডিক্রিজ করার জন্য আমাদের কন্ট্রাসেপটিভস দরকার। এছাড়াও আমাদের একটা ফ্যামিলির যে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, দ্যাট মিনস এখানে হচ্ছে গিয়ে যে বার্থ স্পেস, সেটার জন্য আমাদের দরকার কন্ট্রাসেপটিভস। একটা প্ল্যান প্রেগনেন্সির জন্য দরকার, একটা লিমিটেড ফ্যামিলির জন্য দরকার। এছাড়াও ইনডিরেক্টলি মাতৃমৃত্যুর হার, মানে টু ডিক্রিজ ম্যাটারনাল মর্টালিটি, ইনক্রিজ বেনিফিশিয়াল ইফেক্ট অন ম্যাটারনাল হেলথ অ্যান্ড চাইল্ড হেলথ, এগুলোর জন্য আমাদের কন্ট্রাসেপটিভসটা খুবই ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত কন্ট্রাসেপটিভস ইউজের যে হচ্ছে হার আছে 2017 পর্যন্ত 62.5%। তো আমাদের এখনও অনেক আনমিট নিড রয়ে গেছে। তো আমরা যে কন্ট্রাসেপটিভস আসলে ডিফারেন্ট টাইপস আছে, যেটা আমি একটু আস্তে আস্তে যাচ্ছি তোমাদের জন্য। কিন্তু এই যে ডিফারেন্ট টাইপসের মধ্যে হচ্ছে গিয়ে আমরা কন্ট্রাসেপটিভস কোনটা পেশেন্টকে দেব, সেটা আমাদেরকে পেশেন্ট ক্লায়েন্ট সিলেকশন করতে হবে অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়ালিটি। প্রত্যেকটা পেশেন্টকে আলাদা করে হিস্ট্রি এক্সামিনেশন করে তার নিড অনুযায়ী তাকে আমাদের কন্ট্রাসেপটিভস, তার ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, তার বেনিফিশিয়াল ইফেক্ট চিন্তা করেই আমাকে কন্ট্রাসেপটিভসটাকে সিলেক্ট করতে হবে যে হুইচ টাইপ অফ কন্ট্রাসেপটিভস ইজ প্রেফারেবল ফর পার্টিকুলার ক্লায়েন্ট। সো একটা আইডিয়াল কন্ট্রাসেপটিভসের তাহলে কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত যেটা পেশেন্টের জন্য বেনিফিশিয়াল হবে, সেটা আমরা একটু জেনে নিই। এটা হচ্ছে গিয়ে হাইলি ইফেক্টিভ হতে হবে, অ্যাটলিস্ট মানে অ্যাপ্রক্সিমেটলি 100% হওয়াটা বেটার। আচ্ছা, ইট ইজ টু বি অ্যাকসেপ্টেবল, সেফ, রিভার্সিবল, চিপ, ইজি ইনটেক, সিম্পল, অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা, যে যদি সাথে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস পাওয়া যায় তাহলে তো এটা বোনাস ধরে নিতে হবে, তাই না? আচ্ছা, সো তাহলে আমরা একটা আইডিয়াল কন্ট্রাসেপটিভস চয়েস করার আগে অবশ্যই এই পয়েন্টগুলোকে মনে রাখবো। আচ্ছা, এই যে ইফেক্টিভনেসের কথা বললাম, যদি ইজ ইফেক্টিভ, হাইলি ইফেক্টিভ, তাহলে এই ইফেক্টিভনেসটা হচ্ছে আমরা কিভাবে মেজার করতে পারি? The failure rate of any contraceptives is calculated in terms of pregnancy rate per 100 women year of use। সেই ক্ষেত্রে যদি হচ্ছে গিয়ে যদি ফেলিউর রেট বিলো 10 হয় তাহলে আমরা ধরে নিব যে ইট ইজ ইফেক্টিভ।
সো আমাদের ডিফারেন্ট মেথডের কথা বলেছি, আমরা ক্লায়েন্ট সিলেকশনটা পরে যাব, আগে মেথডগুলো সম্পর্কে একটু জেনে নিব। যেটা হচ্ছে কি আমাদের কি মেথড আছে, টেম্পোরারি, পার্মানেন্ট। ঠিক আছে, টেম্পোরারি মেথডের মধ্যে আছে আমাদের ব্যারিয়ার, ন্যাচারাল, intrauterine contraceptive device and other steroidal contraceptives, and permanent এর মধ্যে আছে in case of female tubal occlusion and in male vasectomy। আমি এখানে টেম্পোরারির মধ্যে ব্যারিয়ার অ্যান্ড ন্যাচারাল কথাটা বলেছি। এই ব্যারিয়ার অ্যান্ড ন্যাচারাল যেটা, সেটা কিন্তু ফার্টিলিটি অ্যাওয়ারনেস মেথড। এর মধ্যে কি আছে, ন্যাচারাল কন্ট্রাসেপশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি আইদার রিদম মেথড ইউজ করতে পারে পেশেন্ট, কয়টাস ইন্টারপ্টস অর ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া মেথড ক্যান বি ইউজড, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ব্যারিয়ার মেথড। ব্যারিয়ার মেথড আইদার কন্ডোম, ডায়াফ্রাম অর এনি স্পার্মিসিডাল যে কেমিক্যাল ফোম, জেলি এগুলো ইউজ করতে পারে। কন্ডোমের মধ্যে বোথ মেল অ্যান্ড ফিমেল কন্ডোম আছে। এখন ন্যাচারালটা নিয়ে জাস্ট একটু শর্টলি আমি বলি, যেমন হচ্ছে গিয়ে ন্যাচারাল মেথডের মধ্যে আমরা কি আছে, যেটা হচ্ছে গিয়ে একটা রিদম মেথড আছে। হ্যাঁ, রিদম মেথডটা আবার কীভাবে সে ইউজ করতে পারে, এটার জন্য আমাদের তিনটা জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা ক্যালেন্ডার রিদম লাগবে, একটা হচ্ছে গিয়ে বেসাল বডি টেম্পারেচার রিদম লাগবে, আর একটা হচ্ছে মিউকাস রিদম লাগবে। ক্যালেন্ডার রিদমটা, এই তিনটা জিনিস একসাথে কিভাবে করে মেনটেন করবে সেটা একটু বলি। যেমন হচ্ছে গিয়ে ওভুলেশন পিরিয়ড যেটা হচ্ছে, আমরা জানি যে ওভুলেশনটা হচ্ছে গিয়ে হয়ে একটা ওভামের ফার্টিলিটি হওয়ার মতো ক্যাপাবিলিটি অ্যারাউন্ড 24 আওয়ার্স পর্যন্ত থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে আমরা যদি ওভুলেশন টাইমটা যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে ওই সময়টা যদি পেশেন্ট হচ্ছে গিয়ে অ্যাবস্টেনেন্স থাকে বা হচ্ছে গিয়ে সেফ পিরিয়ড মেনটেন করে চলে, তাহলে হচ্ছে গিয়ে ন্যাচারালি কন্ট্রাসেপটিভস মেথড হিসাবে এটা সে মেনটেন করতে পারে। কিভাবে? এর জন্য অবশ্যই একটা রেগুলার সাইকেল হতে হবে। আমাদের ইউজুয়াল রেগুলার সাইকেল আমরা ধরে নিচ্ছি 28 ± 2 ডেজ। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাকওয়ার্ডে যেতে হবে। যেমন হচ্ছে গিয়ে তার নেক্সট এলএমপি যেদিন, সেখান থেকে তার প্রিভিয়াস 14 to 16 অ্যারাউন্ড ডেতে তার ওভুলেশনটা হয়ে থাকে। সো আমরা কিন্তু আজকে এলএমপি যার সেখান থেকে যেতে পারছি না, আমাদের নেক্সট সাইকেল থেকে হিসাবটা করতে হচ্ছে, কারণ লাস্ট 14 ডেজটা ফিক্স থাকছে। এই ক্ষেত্রে তাহলে অবশ্যই রেগুলার সাইকেলের একটা খুবই প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, তাহলে যার একটা রেগুলার সাইকেল মেনটেন হয়, সে তাহলে সেভাবে তার ওভুলেশন পিরিয়ডটা যদি হিসাব করতে পারে, তাহলে সে এই ক্যালেন্ডার মেথডটা ইউজ করতে পারে, যে তার ওভুলেশন পিরিয়ডের অ্যারাউন্ডে সে ন্যাচারালি সেফ পিরিয়ড মেনটেন করবে। এছাড়াও ওভুলেশনটা তার বোঝার জন্য আরও কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন বেসাল বডি টেম্পারেচার যদি দেখে, প্রোজেস্টেরনের জন্য ডিউরিং ওভুলেশন পিরিয়ডে বেসাল বডি টেম্পারেচার 1 ডিগ্রি ফারেনহাইট অ্যাপ্রক্সিমেটলি ইনক্রিজ করে থাকে, তাহলে সে যদি রেগুলার তার টেম্পারেচার চার্ট মেনটেন করে, তাহলেও সে বুঝতে পারবে যে কখন তার ওভুলেশন টাইম আসছে। এছাড়া ওভুলেশনের পরে মিউকাস রিদম যেটা হচ্ছে গিয়ে এক্সেসিভ মিউকয়েড ভ্যাজিনাল ডিসচার্জ হচ্ছে, তখনও হচ্ছে গিয়ে বোঝা যায় যে তার ওভুলেশনের সারাউন্ডিং সময় আছে, সেভাবে সে মেনটেন করতে পারে। এই মেথডের অ্যাডভান্টেজ হচ্ছে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো কস্ট নেই, বাট এটা কিন্তু এই difficult to calculate safe period and failure rate is very high, that is 20 to 30% per 100 women per year. এছাড়া আরেকটা ন্যাচারাল মেথড ছিল ল্যাকটেশনাল, এটা কিন্তু বেশ ইফেক্টিভ, তবে এর জন্য দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে কি অবশ্যই পোস্টপার্টাম উইদিন 6 মান্থ হতে হবে, এবং শুধু তাই না, সাথে পেশেন্টকে অবশ্যই অ্যামিনোরিক হতে হবে। যদি অ্যামিনোরিক না হয় উইদিন 6 মান্থে, কিন্তু শুধুমাত্র ল্যাকটেশনাল অ্যামিনোরিক মেথড ইউজ করলে তার হচ্ছে গিয়ে প্রেগনেন্সি ফেলিউর মানে রেট বেড়ে যাবে, দ্যাট মিনস কন্ট্রাসেপটিভসের ফেলিউর রেট বেড়ে যাচ্ছে। এখানে টার্মটাই আছে ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া, সো অ্যামিনোরিয়া থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফুললি ল্যাকটেশনাল অ্যামিনোরিক হলেও উইদিন 6 মান্থের মধ্যে কিন্তু অ্যারাউন্ড 2% ফেলিউর রেট আছে। সেই ক্ষেত্রে 100% কন্ট্রাসেপশন যদি চায় কেউ, তাহলে কিন্তু অ্যানাদার মেথড সে সাপ্লিমেন্টারি নিলে বেটার হয়। ঠিক আছে,
অ্যাজ এ হোল ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া মেথডের ফেলিউর রেট হচ্ছে 1 to 10% অল ওভার। আচ্ছা, একটা পেশেন্ট যদি, যেটা আমি বললাম যে ফেলিউর রেট আছে, সো কোনো পেশেন্ট যদি হচ্ছে গিয়ে ফুললি ব্রেস্ট ফিডিং থাকে তাহলে তার অবশ্যই থার্ড পোস্টপার্টাম মান্থ থেকে অ্যানাদার কন্ট্রাসেপটিভস নেওয়া উচিত, এবং যদি নন ব্রেস্ট ফিডিং থাকে কিংবা পার্শিয়ালি ব্রেস্ট ফিডিং হয় তাহলে তাকে থার্ড পোস্টপার্টাম উইক থেকেই সাপ্লিমেন্টারি কন্ট্রাসেপটিভস নেওয়া উচিত। ওকে, এখন আমরা এখানে হচ্ছে গিয়ে যখন ক্লাসিফিকেশনটা বলেছিলাম তখন টেম্পোরারির মধ্যে বলেছি বেরিয়ার মেথড, ন্যাচারাল মেথড, ইন্টারট্রান ডিভাইস অ্যান্ড স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভস। নাও কাম টু দ্য স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভস। আমাদের স্টেরয়েডাল কন্ট্রাসেপশনের কি কি অপশন আছে? আমাদের অপশনগুলো হচ্ছে ওরাল, প্যারেন্টেরাল অ্যান্ড ডিভাইস। ওরালের মধ্যে আবার কি আছে? আমাদের কম্বাইন্ড প্রিপারেশন আছে, সিঙ্গেল প্রিপারেশন আছে। কম্বাইন্ডে মনোফেজিক, বাইফেজিক, ট্রাইফেজিক তিনটে প্যাটার্ন আছে। আর সিঙ্গেল প্রিপারেশনের মধ্যে অনলি প্রোজেস্টেরন পিল অথবা অনলি ইস্ট্রোজেন পিল আছে। এছাড়া প্যারেন্টালের মধ্যে আছে ইনজেকশন, ইমপ্ল্যান্ট। ইনজেকশন কি কি আছে? ডিএমপিএ, নেটেন অ্যান্ড আদার ওয়ান্স এ মান্থের যে ইনজেকশন আছে কম্বাইন্ড, সেটা ইউজ করা যায়। আর ইমপ্ল্যান্টের যা নামগুলোর মধ্যে আছে ইমপ্লানন, নরপ্ল্যান্ট, লেভোনর্জেস্ট্রল কন্টেনিং যে ইন্টারট্রান সিস্টেম আছে সেটা, অ্যান্ড আদার ডিভাইস যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ইন্টারট্রান ডিভাইসের মধ্যে আইদার কপার কন্টেনিং আছে অথবা হচ্ছে গিয়ে লেভোনর্জেস্ট্রল কন্টেনিং ইন্টারট্রান ডিভাইস, সাম ভ্যাজিনাল রিং অ্যান্ড ট্রান্সডার্মাল প্যাচ। আমরা আজকে মোটামুটি মেইনলি কম্বাইন্ড বা ওরাল প্রিপারেশন যেটা সেটা নিয়ে কথা বলবো। আসলে কন্ট্রাসেপটিভ চ্যাপ্টারটা অনেক বড়, একদিনে তোমাদের জন্য হয় না। আমি এটার জন্য আজকে ওরালটা নিয়ে কথা বলবো, তারপরে নেক্সটে আমরা এটা বাকিগুলো নিয়ে বলবো। ওকে, নাও কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভস কি কি আছে এর মধ্যে? কম্বাইন্ড যেহেতু, দ্যাট মিনস ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন দুটোই প্রিপারেশন আছে। এখানে প্রোজেস্টেরন থাকে লেভোনর্জেস্ট্রল অর নর ইথিস্টেনর অথবা ডেসোজেস্ট্রেল। আর ইস্ট্রোজেনের মধ্যে থাকে ইথিনাইল ইস্টারডিওল অর মিস্ট্রানল। ঠিক আছে, কারেন্টলি লিপিড ফ্রেন্ডলি থার্ড জেনারেশন প্রোজেস্টেরন চলে আসছে প্রিপারেশনের মধ্যে, কম্বাইন্ডের মধ্যে, লাইক ডেসোজেস্ট্রেল, জেস্ট্রোডিন অর নরজেস্টিমেট। আচ্ছা, এই যে জেনারেশনের কথা বলেছি আমি, থার্ড জেনারেশন, তাহলে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এগুলো কি? আসলে আমাদের ফার্স্ট জেনারেশন ছিল হচ্ছে গিয়ে ইস্ট্রোজেনটা হচ্ছে গিয়ে 50 মাইক্রোগ্রাম যে অথবা তার বেশি। সেকেন্ড জেনারেশনে ইস্ট্রোজেনের প্রিপারেশনটা কমিয়ে আনা হলো 20 থেকে 35 মাইক্রোগ্রাম, অ্যান্ড সাথে প্রোজেস্টেরন কন্টেনিং আছে, সাথে লেভোনর্জেস্ট্রল অ্যান্ড নরজেস্টিমেট। আর থার্ড জেনারেশন যেখানে, সেখানে কিন্তু প্রিপারেশন ইস্ট্রোজেন সেমই থাকলো পরিমাণটা, কিন্তু প্রোজেস্টেরনটা চলে আসলো লিপিড ফ্রেন্ডলি লাইক ডেজোজেস্ট্রল অ্যান্ড জেস্টোডিন। অ্যান্ড নেক্সট চলে আসছে আমাদের ফোর্থ জেনারেশন। এখন যেটা আমরা ফোর্থ জেনারেশন ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে কি ইস্ট্রোজেন অ্যাজ লাইক থার্ড জেনারেশনের সমান, কিন্তু প্রোজেস্টেরন সেখানে চলে আসে ড্রসপাইরিনন, ডাইনোজেস্ট অ্যান্ড নোমেজেস্ট্রল। যেই পিলগুলোতে ইস্ট্রোজেনের পরিমাণ লেস দেন 50 মাইক্রোগ্রাম সেই পিলগুলোকে কিন্তু আমরা লো ডোজ পিল বলছি। তাহলে ফার্স্ট জেনারেশন ছাড়া বাকি সবগুলোই আমাদের কাছে লো ডোজ ওরাল কন্ট্রাসেপটিভ পিল। কেমন? আচ্ছা, এই পিল কিভাবে কাজ করবে? হোয়াট ইজ দ্য মোড অফ অ্যাকশন? কিভাবে করে? ওভুলেশনকে ইনহিবিট করছে, এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া করছে, সার্ভাইকাল মিউকাসটাকে থিকেনিং করছে, অ্যান্ড ইন্টারফেয়ার্স উইথ টিউবাল মোটিলিটি। তাহলে ওভুলেশন যদি ইনহিবিশন হয় সেই ক্ষেত্রে প্রেগনেন্সি প্রিভেন্ট করতে পারবে। এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া করলে প্রেগনেন্সি ফার্টিলাইজেশন হলে পরে যে জায়গাটা এসে যে বসবে এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে একটা বেড তৈরি হওয়ার কথা, সেই বেডটা সে পাচ্ছে না। সো ফার্টিলাইজেশনটা হচ্ছে কি হওয়ার পরেও ইমপ্লান্টেশনটা কমপ্লিটলি হতে পারে না। সো প্রেগনেন্সি প্রিভেন্ট হচ্ছে। এছাড়াও সার্ভাইকাল মিউকাস যদি থিকেনিং হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে স্পার্মের ইজি পেনিট্রেশন হয় না। আর টিউবাল মোটিলিটি কমালেও তার স্পার্মের যে একটা যেই সময়ের মধ্যে ফার্টিলাইজেশন হওয়ার কথা ছিল ওভামের, ততক্ষণে তার টাইমটা কনজিউম হয়ে যায়, এভাবেও ফার্টিলিটিটা প্রিভেন্ট হচ্ছে।
আমি বলেছিলাম যে একটা পেশেন্টকে হচ্ছে গিয়ে যে কোনো কন্ট্রাসেপটিভ মেথড দেওয়ার আগে অবশ্যই ক্লায়েন্ট সিলেকশন করতে হয়। সেজন্য আমাদের অবশ্যই হিস্ট্রিতে কি কি জিনিস আমরা দেখব, যেটা থাকলে আমরা দিতে পারবো না এবং যেটা না থাকলে আমরা দিতে পারবো। দ্যাট মিনস হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন, কাদেরকে আমরা ওরাল কন্ট্রাসেপটিভস দিতে পারবো না, কাদেরকে। কিছু অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন আছে, সেগুলো হচ্ছে কিছু সার্কুলেটরি ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে অ্যান্ড আদার কিছু কজ আছে। তাহলে সেগুলো আমরা একটু এখন জেনে নেই। যেমন সার্কুলেটরি ডিজিজগুলোর মধ্যে যদি পাস্ট অ্যান্ড প্রেজেন্ট হিস্ট্রি থাকে, থ্রোম্বো এম্বোলিক ডিসঅর্ডার, আইদার আর্টারিয়াল অর ভেনাস থ্রোম্বোসিস থাকতে পারে, সিভিয়ার হাইপারটেনশন, স্ট্রোক, ভালভুলার হার্ট ডিজিজ, ইস্কেমিক হার্ট ডিজিজ, ফোকাল মাইগ্রেন, অথবা পেশেন্ট যদি হচ্ছে এজ মোর দেন 35 ইয়ার্স অ্যান্ড স্মোকার যদি হয় সেই ক্ষেত্রে। এছাড়াও লিভার ডিজিজ যদি থাকে, লাইক হচ্ছে গিয়ে অ্যাক্টিভ লিভার ডিজিজ থাকতে হবে, লিভার কার্সিনোমা থাকতে পারে, অ্যাডেনোমা থাকতে পারে, কিংবা লিভারের কোনো যদি আদার টিউমার থাকে। এছাড়া প্রেগনেন্সি তো অবশ্যই একটা অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন, আনডায়াগনোসড জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং, ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট এনি নিউপ্লাজম অর পেশেন্ট ব্রেস্ট ফিডিং উইদিন 6 উইকস পোস্টপার্টাম, তাদেরকে আমরা দিব না। আরেকটা জায়গা আমরা দিব না, যদি পেশেন্টের মেজর সার্জারি করতে হয় তাহলে হচ্ছে গিয়ে প্রলং ইমোবিলাইজেশন লাগতে হয় যেই পেশেন্টগুলোকে, তাদেরকে আমরা অ্যাভয়েড করব কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। নাও রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কি কি আছে? এজ মোর দেন 40 ইয়ার্স, আর স্মোকার যদি হয় তাহলে এজ লেস দেন 35 ইয়ার্স। আচ্ছা, এছাড়া হিস্ট্রি অফ জন্ডিস, ডায়াবেটিস, গল ব্লাডার ডিজিজ, হাইপারলিপিডেমিয়া, পোস্ট ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ফিডিং পোস্টপার্টাম 6 উইকস টু 6 মান্থ, সিকেল সেল ডিজিজ, সিআইএন, এগুলো যদি থাকে তাহলে আমরা একদম দিতে পারবো না তা না, কিন্তু আমরা রিস্ক বেনিফিট দেখে যদি পেশেন্টের যে কথাগুলো বলেছে যে ডায়াবেটিস বা হচ্ছে গিয়ে জন্ডিস বা লিভার ডিজিজ, যে গল ব্লাডার ডিজিজ, এগুলোর কন্ডিশন কি, লিভার কন্ডিশন কি, সেগুলো দেখে আমরা হচ্ছে গিয়ে দিতে পারবো, প্রেসক্রাইব করতে পারবো। নেক্সট আমরা হচ্ছে গিয়ে যাব যে হাউ টু সিলেক্ট পেশেন্ট। তাহলে আজকে আমরা যতটুকু বললাম যে ওই পর্যন্ত হচ্ছে গিয়ে আগে আমরা একটু শিখে নেই, তারপর আমরা এই ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রা ইন্ডিকেশন দেখে যে আমরা পেশেন্টের কীভাবে হিস্ট্রি নিব, কীভাবে এক্সামিনেশন এবং কী কী ইনভেস্টিগেশন আমাদের করা উচিত একটা কন্ট্রাসেপটিভ ইউজ করলে, সেভাবে আমরা কার জন্য কোনটা নিতে চাই সেটা আমরা নেক্সটের ক্লাসে আরেকদিন বলবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ।